নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এরকমটা হওয়ার হয়তো কথাই ছিল। আমি কালকে একটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ হাই কমিশনারকে এবার ডাকতে পারে নরেন্দ্র মোদীর সরকার। কারণ যেভাবে প্রতিনিয়ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে আন্তর্জাতিক স্তরে ভারতের বদনাম করার চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, তা হয়তো কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আর যেমনটা বলা ঠিক সেরকমই হলো কিন্তু কাল, যেখানে পরিষ্কারভাবে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হলো, ব্যাস অনেক হয়েছে, এবার হয়তো তোমাদের এই সমস্ত নাটক বন্ধ করতে হবে, না হলে ভারতবর্ষের সাথে তোমাদের সম্পর্ক তো থাকবেই না, উল্টে ভারত কিন্তু কোনো কড়া অ্যাকশন নিতে চলেছে। কালকে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে ভারত সরকার কার্যত সেই কথাগুলোই কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দিল। যেভাবে একের পর এক বাংলাদেশে বিভিন্ন ঘটনা তৈরি হয়েছিল এবং সেই ঘটনার মূলে ভারতকে দায়ী করা হয়েছিল, তা যে ভারত কোনোভাবেই মেনে নেবে না তা কিন্তু বোঝাই যাচ্ছিল। কিন্তু এতদিন যে ভারত সরকার এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা ছেড়ে ছেড়ে খেলছিল, এবার বোধহয় সেই সুতোটা বাঁধার সময় এসেছে, তা ভারতের বিদেশ দপ্তরও বুঝতে শুরু করলো। কি হলো ঘটনা? বাংলাদেশের 32 ধানমন্ডির একটি বাড়িকে কার্যত গুড়িয়ে দেওয়া হলো। সেই ঐতিহাসিক বাড়িকে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং বলা হলো শেখ হাসিনা ভারতে বসে ভাষণ দিয়েছেন বলেই বাংলাদেশের এই পুরো ঘটনার এই এই সম্পূর্ণ বিষয়টা আরো খারাপ জায়গায় গেছে। কিন্তু শুধু 32 নম্বর ধানমন্ডির বাড়ি তো নয়, বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক স্মৃতিসৌধ, একাধিক ইতিহাস এভাবেই কিন্তু মৌলবাদীরা কার্যত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। সেনাপ্রধান কোনো কথা বলেননি, আইনি উপদেষ্টা কোনো কথা বলেননি, নামমাত্র এগিয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টাকে, যদিও তিনি সব কিছুর মূলে ভারতে থাকা শেখ হাসিনার একটি বক্তব্যকেই কাঠগড়ায় তুলেছেন। অর্থাৎ নিজের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আন্তর্জাতিক স্তরে কার্যত এক্সপোজড হয়ে যাওয়ার পর আবার সফট টার্গেট হিসাবে ভারতকে বেছে নেওয়া, এ তো বাংলাদেশের পুরনো ট্র্যাডিশন, যা এবারও কিন্তু হুবহু অ্যাজ পার স্ক্রিপ্টেড মোহাম্মদ ইউনূস সরকার পালন করার চেষ্টা করেছে। ভারতবর্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টাকে কার্যত এড়িয়ে চলেছে। আপনারা যদি দেখবেন এতদিন অবধি এই সমন্বয়ক, এই ছাত্রনেতারা ভারতের বিপক্ষে যে কথাগুলো বলেছিলেন, ভারতবর্ষ কিন্তু অফিসিয়ালি তাদের বিরুদ্ধে আজ অবধি কোনো স্টেটমেন্ট দেননি। কারণ একটাই, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতবর্ষ কোনো সরকারিভাবে স্বীকৃতি দেয় না এবং এই ছাত্র নেতা, এই সমন্বয়ক, এই উপদেষ্টাদের বিরুদ্ধে যদি ভারতের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট প্রকাশিত হয়, তাহলে নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে এদেরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়, যা ভারতবর্ষ কিন্তু কোনো ক্ষেত্রে চায়নি। কিন্তু এবার হয়তো সবকিছুর বাদদা ভেঙে গেল, যখন ভারত সরকার পরিষ্কারভাবে বঙ্গবন্ধুর এই বাড়ি পোড়ানো নিয়ে একটি কড়া বিবৃতি প্রকাশ করলেন। দেখুন, বঙ্গবন্ধু 1971 সালে যে মুক্তিযুদ্ধ লড়েছিলেন, তা কিন্তু ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, এবং বঙ্গবন্ধুর সঙ্গে ভারত সরকারের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। বঙ্গবন্ধু যে আন্তর্জাতিক মানের লিডার, নেতা, তা শুধুমাত্র ভারত নয়, আর আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ কিন্তু তা মেনে নিয়েছে এবং ইউনেস্কো, জাতিসংঘ একাধিক জায়গায় তার অসংখ্য স্পিচ কার্যত সংরক্ষিত করে রাখা হয়েছে এবং এই সমস্ত ঘটনাগুলোকে ঐতিহাসিকরা নবজাগরণের মতো একটি আলাদা তকমা এবং স্বীকৃতি দিয়েছে। ফলে সেই বঙ্গবন্ধুর উপর আঘাত হানা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলও যে চুপচাপ মেনে নেবে, তা কিন্তু হতে পারে না। বিশ্বের একাধিক নিউজ পেপার যেমন রয়টার্স এ বিষয়ে কড়া নিন্দা জানিয়েছে। আল জাজিরাকে আমি দেখছিলাম, যারা এই বিষয়ে চূড়ান্তভাবে ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছেন। আপনার শেখ হাসিনার বিরুদ্ধে রাগ থাকতে পারে, আপনি যখন রাজনৈতিক কোনো দল হয়ে ক্ষমতায় বসেছেন, বিপক্ষ দলের উপর রাজনৈতিক কারণে রাগ বা হিংসা বা দেশ থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এর জন্য আপনাকে ইতিহাসকে গুড়িয়ে দিতে হবে, ঐতিহাসিক স্মৃতিসৌধকে সম্পূর্ণভাবে বিলীন করে দিতে হবে এবং যার অবদান বাংলাদেশের স্বাধীনতার সমার্থকভাবে মিশে গেছে, সেই মানুষটিকে টার্গেট করা হবে, তা কিন্তু মেনে নেওয়া যায় না। ভারতবর্ষ যেভাবে আন্তর্জাতিক স্তরে কালকে মোহাম্মদ ইউনূসকে ন্যাকেট করে দিল, উলঙ্গ করে দিল, এরপরে মোহাম্মদ ইউনূস কোথায় মুখ লুকাবেন, তা হয়তো তাকেই খুঁজে ফেলতে হবে। বেশ তো ভালোই ছিলেন, ব্যবসা বাণিজ্য করছিলেন, সুদ ফাঁকি দিয়ে বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছিলেন, বাংলাদেশের গরিব মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দিনের পর দিন ব্যবসা বাণিজ্য করে ক্লিন্টন ফাউন্ডেশনকে ডোনেট করছিলেন।
অর্থাৎ আমেরিকায় থাকাটা বন্দোবস্তটা পাকা করছিলেন, দেশে যা হচ্ছিল হোক, আপনার যায় আসতো না। কিসের জন্য যে হঠাৎ করে নেতা বানানোর আপনার নেতা হওয়ার ইচ্ছা হলো নিজেকে নিয়ে, তা তো আমি নিজেও বুঝতে পারছি না। আর যখন দেশের নেতা হলেন, তখন বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে একরকম কোনো চিন্তা ভাবনা থাকবে না, সেটাও যে হতে পারে তা আপনাকে না দেখলে হয়তো মোহাম্মদ ইউনূস বোঝাও যেত না। এতটা দূরদর্শিতার অভাব, এতটা ব্যর্থ প্রশাসক ভবিষ্যতে বাংলাদেশ কেন, বাংলাদেশে যে ছোট কোনো দেশের রাজনীতিতে আসবে বলে আমার অন্তত মনে হয় না। কালকে ভারত কি বললে একটু আমি আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন এই সেন্সিটিভ ইস্যুটাকে ভারতবর্ষ কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে অ্যাড্রেস করলো এবং ভারতের এই রকম পাল্টা দেওয়ার প্রবণতাকে আন্তর্জাতিক স্তর কার্যত উদযাপন করলো। দেখুন, ভারত বাংলাদেশ এই লড়াই যেভাবে আপনারা ভাবেন করা সম্ভব, সেভাবে হয়তো আন্তর্জাতিক স্তরে করা সম্ভব নয়। কারণ ভারত অত্যন্ত প্রভাবশালী একটা দেশ, একটা বড় দেশ হয়ে একটা ছোট দেশের উপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়বে, এই বিষয়টা আদতে বাস্তব জ্ঞান মানে এটাকে প্রশ্রয় দেয় না। কিন্তু এই বাংলাদেশ দিনের পর দিন যেভাবে ভারত বিরোধী মন্তব্য করে ভারতকে উস্কে যাচ্ছে, আমার মনে হয় আর হয়তো কোনো ক্ষেত্রে টলারেট করা এই বাংলাদেশের সরকারকে যায় না। অবিলম্বে চাল, ডাল, ডিম এই যে মানে পণ্য দ্রব্যগুলো সরবরাহ বাংলাদেশে করা হয়, আমার মনে হয় যদি আমরা কানাডার সাথে কূটনীতিবিদ ফিরিয়ে নিয়ে বাংলা মানে কানাডাকে টুইট করতে পারি, বাংলাদেশের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক বন্ধ করে মোহাম্মদ ইউনূস সরকারকে পাল্টা দেওয়ার একটা বোধহয় সময় চলে এসছে। ভারত সরকার সেদিকে যাবে কিনা সে নিয়ে তো পরবর্তী আরো বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করব। তবে কালকে বঙ্গবন্ধু ইস্যুতে ভারত সরকার যেরকম স্ট্যান্ড নিল, তাও কিন্তু অত্যন্ত সাধুবাদযোগ্য। তারা পরিষ্কারভাবে বলেছেন, শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে 5ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখানে পরিষ্কারভাবে বলেছেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, সেই লড়াইকে ভারত সরকার সম্মান জানায় এবং সেই লড়াই বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, অর্থাৎ বীরের মতো তিনি লড়াই করেছিলেন। কিন্তু তার বাড়িটিকে যেভাবে পুড়িয়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয়, তার নিন্দা জানাচ্ছে ভারতবর্ষ। সেই স্বাধীনতা সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল, আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব ঠিক কতটা ছিল। এটাই ছিল ভারতের বিবৃতিতে। পরিষ্কারভাবে বলা হয়, এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়। অর্থাৎ এই স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের এই মৌলবাদী একাধিক সংগঠন ভুলে গেলেও ভারত সরকার কিন্তু আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিয়েছে তারা এই ইতিহাসকে ভুলছে না এবং আপনাদেরকেও ভুলতে দেবে না। এবার হয়তো ভারত এবং বাংলাদেশবাসী দুই দেশের মানুষের কাছেই একটা সময় এসেছে একটা স্ট্যান্ড নেওয়ার। ইতিহাস ছাড়া একটা দেশ কিন্তু বেঁচে থাকে না। যে বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, তোমরা যদি নির্যাতিত হও, অর্থাৎ পাক সেনাদের দ্বারা নির্যাতিত হও, তাহলে বাড়ির ঠিকানায় আমার এই 32 নম্বর ধানমন্ডির বাড়ির অ্যাড্রেসটা লিখে দিও। অর্থাৎ একজন মানুষ এতটাই দেশপ্রেমিক ছিলেন, দেশের নাগরিকদের জন্য সর্বস্ব দিয়ে যুদ্ধে লাফিয়ে পড়েছিলেন এবং পাকিস্তানের এই মৌলবাদী হানাদারি শক্তির বিরুদ্ধে কার্যত বীরের মতো সামনের সারিতে থেকে লড়াই করেছিলেন। তার ঐতিহাসিক বাড়ি, যে বাড়িটি একটা দেশের গৌরবগাথার ইতিহাস, তা পুড়িয়ে ফেলা ভারত কেন, আমার মনে হয় আন্তর্জাতিক স্তরের কোনো মানুষই মেনে নেবে না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই গোটা ঘটনাটাকেও হয়তো সঠিকভাবে মেনে নেবে না, তারা অত্যন্ত বিচলিত। অভিনেত্রী সায়ন প্রতিবাদ করেছিলেন বলে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে হয়তো অনেক মানুষ এরকম আছেন যারা মত প্রকাশ করতে পারছেন না, অর্থাৎ তারা ভয় পাচ্ছেন, কারণ কখনো কখনো এই প্রতিবাদের জন্য হয়তো তাদেরকেও জেলে যেতে হবে। কিন্তু আমার মনে হয় মুখ বন্ধ করা হয়তো অনেকটা সহজ, কিন্তু মন কিভাবে বন্ধ করে রাখবেন, আবেগকে কিভাবে বাংলাদেশের মানুষরা নিয়ন্ত্রিত করবেন, তা তো ঠিক করে দিতে পারে না বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার। ফলে নিঃসন্দেহে সময় এবং সুযোগ পেলে এই সরকারের পরিণাম এই পোড়া বাড়িটার মতো হয়তো কোনো না কোনো দিন হবে। তা হয়তো বলার জন্য কোনো জিওপলিটিক্যাল বিশেষজ্ঞ হতে হয় না। পরবর্তীকালে বাংলাদেশ সরকারের হাই কমিশনার যিনি ভারতবর্ষে আছেন, তাকে ভারত সরকার তলব করে। দেখুন, ভারতের হাই কমিশনারকে তলব করা বাংলাদেশ, এই যে বাংলাদেশি সরকার, তা একটা রোজকার রুটিনের মতো ফেলে দিয়েছিল। কিছু হলেই ভারতের হাই কমিশনারকে তলব করো,
নিজেদের স্ট্যান্ড পয়েন্ট জানাও এবং আন্তর্জাতিক মিডিয়ায় এই খবরটাকে প্রচার করে দাও। আর বাংলাদেশের এই খবর প্রচার করা মানে আলটিমেটলি মানুষকে বিভ্রান্ত করে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনূসকে মানে মোহাম্মদ ইউনূসের এই গদি বাঁচানোর খেলাটাকে আরো একটা কনফিডেন্সের আওতায় নিয়ে আসা। ফলে সব মিলিয়ে কালকে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে এই পাল্টা দেওয়ার চালটা কিন্তু করে ফেললো। ভারতে থাকাকালীন বাংলাদেশের হাই কমিশনারকে কালকে তলব করলো মোদী সরকার এবং পরিষ্কারভাবে পার্টিকুলারলি দুটো ইস্যুতে বুঝিয়ে দেওয়া হলো ভারতবর্ষ হয়তো কোনো ক্ষেত্রেই আর মেনে নেওয়া হবে, মানে এইরকম কথাবার্তা মেনে নেবে না ভারত সরকার। বলা হলো শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন তার কন্ট্রোল ভারত করতে পারে না, অর্থাৎ শেখ হাসিনা ব্যক্তিগত একটা এন্টিটি, তিনি কি বলছেন এর দায় ভারতের নয়। অর্থাৎ ক্রমাগত বাংলাদেশ সরকারের পক্ষে যে কথাগুলো বলা হয়েছিল, অর্থাৎ শেখ হাসিনার কথার দায় ভারতকে নিতে হবে, তাদের নাহিদ ইসলাম বলেছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন এবং পরিষ্কারভাবে কালকে বাংলাদেশের হাই কমিশনকে বুঝিয়ে দেওয়া হলো শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ ভারত করবেই না, উল্টে তার কোনো কথার দায় ভারত সরকারের নেই। একটা মানুষ ভারতে অতিথি আপ্যায়নে আছেন, তিনি কখন কাকে নিয়ে কি কথা বলবেন তার দায় কোনোভাবেই সরকারের উপর বর্তায় না। দয়া করে এই ধরনের কথাবার্তা বলবেন না। পরবর্তীকালে ভারত সরকার বলল যেভাবে বাংলাদেশের পক্ষ থেকে দিনের পর দিন উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে তা কোনো ক্ষেত্রেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো করবে না। অর্থাৎ এতদিন অবধি ভারতবর্ষ ধীরে চলো নীতি কিন্তু নিয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ এই পাল্টা দেওয়ার খেলাটা কিন্তু করতে শুরু করে দিল। অর্থাৎ এই সরকারকে অনেক সহ্য করা হয়েছে, আর হয়তো সহ্য করার জায়গায় নেই। তোমরা দিনের পর দিন ভারতের পতাকাকে অবমাননা করবে, সংখ্যালঘুর উপর অত্যাচার করবে, সমস্ত মানে ঘটনার নেপথ্যে ভারতকে দায়ী করবে, অভিযুক্ত করবে, আর ভারত সরকার মানে এই পুরো বিষয়টিকে খুব সহাস্যে মেনে নেবে, তা কিন্তু কোনোভাবেই হতে পারে না। কালকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যদি তোমরা চুপ না করো তাহলে কিন্তু এই সম্পর্ক আরো খারাপ জায়গায় যাবে এবং এই সম্পর্ক নিয়ে ভারতবর্ষ এবার থেকে অত্যন্ত কঠোর কোনো সিদ্ধান্ত নেবে কিনা সে বিষয়ে বিবেচনা করবে। একদম অফিসিয়াল স্টেটমেন্ট ভারতের পক্ষ থেকে দেওয়া হলো। আমার মনে হয় সাম্প্রতিককালে এর থেকে কড়া চ্যালেঞ্জ মোহাম্মদ ইউনূসকে ভারত সরকার করেনি, কিন্তু আমার মনে হয় এই সকল কথার লড়াইয়ের পাশাপাশি ভারতের হয়তো সময় এসছে এই রকম পণ্যদ্রব্য অর্থাৎ দুধ, চাল, ডিম, এই রকম প্রয়োজনীয় দ্রব্য ইমিডিয়েটলি সরবরাহ বন্ধ করতে হবে বাংলাদেশকে। তাহলেই হয়তো এই মোহাম্মদ ইউনূস সরকার বুঝতে পারবে এই দক্ষিণ এশিয়ার আসল বাবাটা কে, পাকিস্তান নাকি নরেন্দ্র মোদীর ভারত। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের মত, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।